দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতাদের বিচারের কার্যক্রম চলছে, সেটা আমরা জানি। এবং শেখ হাসিনার দুইটি মামলায় সাক্ষ্য গ্রহণের কাজও শুরু হয়েছে। একটি হত্যা মামলা, অর্থাৎ গণহত্যার অভিযোগ, আর একটা ফ্ল্যাট, মানে একটা আবাসিক ফ্ল্যাট, সেই ফ্ল্যাটকে কেন্দ্র করে সেখানে দুর্নীতি হয়েছে, যেখানে তার কন্যা পুতুল এবং পুত্র জয়ও, তাদেরকেও অভিযুক্ত করা হয়েছে। এরকম পর্যায়ে যখন চলছে, তখন আজকে বেশ মজার একটা ঘটনা ঘটল। সেই মজার ঘটনাটা ঘটিয়ে সরকার কিংবা আদালত কী বার্তা দিতে চাইলেন, সেই বার্তাটা বুমেরাং হবে কিনা এবং সেই বার্তাটা একটা মেসেজ আন্তর্জাতিক পর্যায়ে পাঠাবে কিনা যে শেখ হাসিনার বিচারের নামে সরকার প্রহসন করছে, যদি সেই মেসেজটা পাঠায় তাহলে সেটা এই সরকারের জন্য এবং পুরো বিচার ব্যবস্থার জন্য মারাত্মক হুমকির ব্যাপার হবে। একজন আইনজীবী শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন, কিন্তু সেই প্রেক্ষাপটেই আমরা দেখলাম যে অন্য ঘটনা ঘটল, অর্থাৎ সেই আইনজীবীকে না করে দেয়া হলো। কেন সেটা? কোন আইনজীবীকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটল? কেন শেখ হাসিনার পক্ষে আইনজীবী লড়তে পারবেন না? কেন শেখ হাসিনার পক্ষে মোটামুটি পুতুল আইনজীবী, সরকার নির্ধারিত পুতুল আইনজীবী ভূমিকা পালন করবেন? এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আদালতে শেখ হাসিনার বিচার কর্মকাণ্ড নিয়ে আইনজীবীর আবেদন যে তিনি শেখ হাসিনার মামলা পরিচালনা করতে চান। এই আবেদনটা করেছেন বাংলাদেশের বরেণ্য আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না। তাকে নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে, সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে হাসিনার পক্ষে মামলায় লড়তে জেডাই খান পান্নার আবেদন ট্রাইব্যুনালের না, অর্থাৎ ট্রাইব্যুনাল না করে দিয়েছেন যে না, আপনি শেখ হাসিনার আইনজীবী হতে পারবেন না। আমরা ট্রাইব্যুনালে দেখেছি সরকার শেখ হাসিনার পক্ষে প্রথমে একজন আইনজীবী নিয়োগ করেছিল। তারপরে সেই আইনজীবীকে নিয়ে যখন প্রচুর বিতর্ক তৈরি হলো যে সরাসরি শেখ হাসিনার ফাঁসি চাওয়া এই আইনজীবী নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন 5 আগস্টের আগে থেকেই, সেরকম একজন অবস্থান ক্লিয়ার আছে যার শেখ হাসিনার বিপক্ষে, তিনি যদি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান তাহলে সেটা হাস্যকর হবে। পরবর্তীতে দেখলাম তাকে সরিয়ে দেয়া হলো, অন্য আরেকজনকে নিয়োগ করা হলো। যাকে নিয়োগ করা হয়েছে কিংবা যাদেরকেই সরকার নিয়োগ করবে, সেই নিয়োগকৃত আইনজীবী যে ওয়ান কাইন্ড অফ পুতুল আইনজীবী হিসেবেই কাজ করবেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে জেডাই খান পান্না বলার চেষ্টা করছিলেন যে তিনি আদালতে শেখ হাসিনার পক্ষে লড়তে চান। যখন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানোর সাহস পাচ্ছিলেন না, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতে তাদের পক্ষে আইনজীবী দাঁড়ালেই তারা মবের শিকার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এই আইনজীবী, বরেণ্য আইনজীবী জেডাই খান পান্না সাহস করেছিলেন। কিন্তু আজকে ঘটল যেটা ঘটার কথা ছিল, সেটাই ঘটল। বলা হচ্ছে যে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না। আজ তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আবেদনটি দাখিল করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন। অর্থাৎ আদালত বলার চেষ্টা করেছে যে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, সেই মামলায় হঠাৎ করে তার আইনজীবী হতে চাওয়ার পেছনের উদ্দেশ্য কী, উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত। ট্রাইব্যুনাল আরও বলেছেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই। অর্থাৎ ট্রেন ছেড়ে গেছে, এখন আর শেখ হাসিনার পক্ষে কেউ দাঁড়াতে পারবে না।
আইনের পরিভাষায় কি সেরকম কোনো ব্যাপার রয়েছে যে একটি মানে চলমান একটা মামলায়, সেই মামলায় একজন আইনজীবী আছেন, তার সঙ্গে আরও আইনজীবী সংযুক্ত হতে পারবেন না, এরকম কি কোনো বিধান আছে? যদি থাকে তাহলে হয়তো যে বয়ানটা দেয়া হয়েছে সেই বয়ানটা ঠিকই আছে। আর যদি একটি চলমান মামলায় বহু আইনজীবী বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করার ট্র্যাডিশন থাকে, নিয়ম থাকে, তাহলে মনে হয় যে এই ঘটনাটা এই পুরো বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করবে। আইনজীবী জেডাই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনাল মানে আবেদনের পর ট্রাইব্যুনাল জানিয়েছে এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে প্রত্যাখ্যান করে দেয়া হলো, খুবই ভালো কথা, এবং আদালত থেকে নিশ্চয়ই সরকারের প্রসিকিউশনের মতামত নেওয়া হয়েছে, সরকারের প্রসিকিউশন টিমও নিশ্চয়ই রাজি হয়নি, সেই কারণেই আদালত এটাকে না করে দিয়েছে। একটা ভালো উদাহরণ তৈরি হলো। এখন এই ভালো উদাহরণ শেষ পর্যন্ত যদি এই অভিযোগ তৈরি করে যে শেখ হাসিনার বিচারের নামে সরকার প্রহসন করছে, সরকার মিডিয়া ট্রায়াল করছে, কিংবা সরকার এক ধরনের ক্যাঙ্গারু কোর্ট করে বিচার করার চেষ্টা করছে, এই অভিযোগগুলো উঠলে পুরো বিচার প্রক্রিয়ায় এবং সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হবে এবং জুলাই আগস্টের যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনেও একটা বড় আঘাত হিসেবে আসবে যে একটা বিতর্কিত প্রশ্নবিদ্ধ যেনতেনভাবে বিচার প্রক্রিয়া এবং বিচারের মাধ্যমে মানে শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় সরকার এগোচ্ছে এবং সরকারের বিভিন্ন কুশীলবরা এগোচ্ছে। সরকার কি সেরকম অভিযোগ শুনতে চায়? আমার মনে হয় যে সরকার এই সেরকম অভিযোগ শুনতে চায় না, দেশীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে। তাহলে এই সিদ্ধান্তটা কি ঠিক হলো, নাকি এই সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে আসবে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।